ডক্টর ইউনূস সাহেবের আমরা সমালোচনা করতে পারি, তার সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বীক্ষণ করা একজন মানুষ, তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন। আপনারা কি সেটি জানিয়েছেন? এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে 4 প্রদেশ বা পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ বাংলাদেশের নাম আলাদা হবে কিনা সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে, কিন্তু এই যে 2 বার থাকবে না 3 বার থাকবে প্রধানমন্ত্রী, আমরা আসলে প্রধানমন্ত্রী ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। কিন্তু রিপন ভাই, প্রথম প্রশ্ন আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যেগুলি ভ্যালিড আর্গুমেন্ট, মানে আশরাফ ভাই কিন্তু একবারও বলেন নাই বা আমিও একবারও বলি না, আমি কাউকে বলতেও শুনি নাই যে বিএনপি কে 4 প্রদেশ হজম করে তারপরে সরকার গঠন করতে হবে। না না, এগুলো কিন্তু মুখ্য বিষয়, এগুলি একেবারেই মুখ্য বিষয় না, খালি আপনারা ক্ষমতার ভারসাম্যটার প্রশ্ন নিয়ে আপনারা কি করতেছেন। এটা অনেক মুখ্য বিষয়, এটা আপনি যেটা মুখ্য বিষয় মনে করছেন না, এটা অনেক মুখ্য বিষয়, কারণ এর সাথে আমার সভরেনিটি এবং আমার স্টেটের সিকিউরিটির প্রশ্ন পর্যন্ত জড়িত আছে। সুতরাং এখানে তো আমাকে অবশ্যই এটার বিরোধিতা করতে হবে। ঠিক আছে, বিরোধিতা করেন, বিরোধিতা করেন। আচ্ছা, আমি আসছি আরেকটা পয়েন্টে, যেমন আপনি বললেন ওয়েবসাইটে দিতে হবে আমরা কোনটা সমর্থন করি না করি, এটা তো আসলে এমসিকিউ স্টাইল না, এটা তো মেডিকেল বা বুয়েটে ভর্তি হওয়ার এমসিকিউ স্টাইলের প্রশ্নপত্র হওয়ার কোনো কারণ নেই। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেয়, আমি জানি আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনার লাইফে করেছেন। আচ্ছা, এখন ধরুন আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো মামলাগুলো যখন ট্রায়ালের পর্যায়ে যখন চলে যায় তখন আদালত আমাকে জিজ্ঞেস করে যে দিস আর দ্য চার্জেস ব্রট এগেইনস্ট ইউ, আপনি দোষী কি নির্দোষী। আমি কিন্তু এক কথায়, অনেকে এক কথায় বলেছেন যে হুজুর আমি নির্দোষ। আমি কিন্তু আদালতের সেই ব্যক্তি, আমি কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে আমি আদালতের পারমিশন চেয়েছি যে আমি কেন নির্দোষ এই ব্যাপার আমাকে বলতে দিতে হবে। আমি নির্দোষ, আমি দোষী নই। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চার্জেস এনেছে সেগুলোর সাথে আমি একমত নই, এগুলো সব মিথ্যা কথা, কিন্তু কেন মিথ্যা কথা, কেন আমাকে ফাঁসানো হচ্ছে এই ব্যাপারে আমি এক্সপ্লেনেশন অবশ্যই এক্সপ্লেনেশন দিবেন। কিন্তু রিপন ভাই, আমার প্রশ্ন, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমার প্রশ্ন যে ওয়েবসাইটে কি জায়গা কম ছিল, এক্সপ্লেনেশন করতে কি কোনো বাধা ছিল? হ্যাঁ, মানে এটা তো আপনাকে টিক দিতে বলে নাই, আপনি লাইন লিখতেন 10টা। হ্যাঁ, লেখা আছে তো, লিখছে আমরা কি চাই না সেটা আমরা অবশ্যই বলছি যে দিস আর দ্য প্রপোজালস ফ্রম আওয়ার সাইড, আমরা প্রপোজাল গুলো দিয়েছি, কিন্তু অন্যরাও যদি এর চেয়ে কোনো বেটার প্রপোজাল দেয় সেটাও কিন্তু আমাদের দল সেটা গ্রহণ করতে রাজি আছে। এই উদারতা দেখাতে কিন্তু আমরা কার্পণ্য করিনি। আমরা বলেছি যে 31 দফাই কিন্তু ফাইনাল দফা না, অর্থাৎ কেউ যদি মনে করে যে প্রধানমন্ত্রী মেয়াদ 2 না 1.5 মেয়াদ হবে, 1.5 হবে, সেটাও যদি কনসেনসাস হয় হতে পারে। নারিকর ভাই, আপনার সাথে কথা কয়ে পারবো না, কিন্তু আমি আশা ভাই আরেকটা যে প্রসঙ্গ তুলছেন সেই প্রসঙ্গটার ক্ষেত্রে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা কি মনে করে, মানে 5 আগস্টের 3 দিন পরে আয়োজিত, আমি ধরে নিলাম এটা 5 দিন পরে আয়োজিত একটা সংবাদ, একটা বৈঠকে আপনারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন, এবং আপনারা যে দ্রুত ইলেকশন কেন চাইতেছেন, মানে ইলেকশন করে কেন, আপনাদের কি হচ্ছে? না, আপনি একটা রেলিভেন্ট কোশ্চেন করেছেন। আশা করি হ্যাঁ, আমি এই ব্যাপারে দায়টা, মানে যদি দায় হয় সে দায়টা আমি নিতে রাজি আছি। আপনি জানেন যে আমার পার্টি যতবার ক্রাইসিসের মধ্যে যায় বিভিন্ন সময়, তখন কিন্তু পার্টির আমি একটা মুখ্য ভূমিকা পালন করতে নির্দেশিত আমি দায়িত্ব পালন করি। ঠিক এবারও কিন্তু আপনার এই 5ই অগাস্টের পূর্ব মুহূর্তে যখন আমাদের অনেক নেতৃবৃন্দ আপনার কারাগার ছিলেন, সামহাও আমি মোটামুটি আমি অ্যারেস্ট এসকেপ করতে পেরেছি। আমি কিন্তু মানে দলকে টেক আপ করার জন্য, পার্টি অফিস মানে আপনার টেক ওভার করার জন্য আমি নির্দেশিত ছিলাম। এবং এই যে মানে আপনার 3 দিনের মধ্যে যে আমরা একটা জনসভা করেছিলাম, ওই জনসভাটা আয়োজন করার পেছনে মুখ্য ভূমিকা আমারই ছিল। আমরা মনে করি যে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের যখন পতন ঘটলো, আপনার নিশ্চয়ই খেয়াল আছে 80s, তাই না? তো তখন আমরা কি করলাম, একটা দীর্ঘ সামরিক শাসন, 9 বছরের সামরিক শাসন, অনেক কিছু তো ছিল এরশাদের, তাই না? আপনার এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা থেকে শুরু করে 7ম সংসদে হোয়াট নট, কিন্তু আমরা জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে আমরা কি 90 দিনের মধ্যে কি আমরা একটা মানে ভালো নির্বাচনের, সবচেয়ে এই পর্যন্ত বাংলাদেশের আয়োজিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ক্রেডিবল ইলেকশন মানুষ মনে করে সেই নির্বাচনটা আমরা আয়োজন করতে পেরেছি। আমরা মানে একটা গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পেরেছি। একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ত্রুটি বিচ্যুত থাকা সত্ত্বেও আমরা শুরু করতে পেরেছিলাম, তাই না? এটা তো সম্ভব ছিল। এবং আপনার অনেকগুলো কারেকশন করি আমরা শুরু করেছিলাম। আমি যদি উদাহরণটা নিয়ে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরের উদাহরণটা যদি এই, ওনার একটা বক্তব্য, উনি বলেছেন যত সংস্কার প্রস্তাব এসছে এর 50% 1 মাসে করা সম্ভব। তাহলে আমার বক্তব্য যদি 50% যদি 1 মাসে সম্ভব হয়,
আমি ওনার কথা একটু কোট করে বলতে চাই, যদি 1 মাসে যদি অর্ধেক সংস্কার যদি আপনার করা সম্ভব হয়, বাকি অর্ধেক করার জন্য আরো 2 মাস 3 মাসে। ওকে রিপন ভাই, আমরা একটু আশরাফের কাছে যাই, শুধু আমি আমার কথাটা বলে রাখি। না আপনি শেষ করবেন? জি শেষ করেন। জি খালিদ আমাকে আরেকটু কথা বলবেন। আমি শুধু মানে আশরাফ তাহসান নির্বাচনে বিরোধিতা করেননি বা আপনি করেননি, আমি শুধু এটা বলছি পৃথিবীর কোন দেশে যখন কোনো গণ-অভ্যুত্থান হয়, সেই গণ-অভ্যুত্থানের পরে সেই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ ছিল? ইভেন যদি 69 সালে যে তৎকালীন সময় যে গণ-অভ্যুত্থান হলো, যে গণ-অভ্যুত্থানের পরবর্তী 70-এর নির্বাচন, তারপরে বাংলাদেশ সৃষ্টি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেখানেও কিন্তু 70টা নির্বাচন ছিল। শ্রীলঙ্কায় যে আপনার ওখানকার যে শাসক পালিয়ে গেল রাজাপাকসে, সেখানে কিন্তু গণতন্ত্র উত্তরের জন্য নির্বাচন ইজ দ্য অ্যান্সার। আপনি রাষ্ট্রের যে আপনার ডেমোক্রেটিক গ্রাজুয়েশন দিকে যদি আপনি যেতে চান, তো নির্বাচন তো অন্য কোনো পথ নাই। আপনার সংস্কার তো বছরের পর বছর আপনি সংস্কার করবেন, সংস্কার তো কোনোদিন শেষ হবে না। আপনি তাই না, এই সংস্কার তো চলমান, যখনই আপনার কাছে মনে হবে এই জায়গা ঠিক হচ্ছে না, আপনি আবার সেই জায়গা। না, আমি আপনার সাথে 100% একমত। আমি শুধু একটু আমার 2 পয়সা দিয়ে রাখি। আমার 2 পয়সা হচ্ছে যে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে একমত যে তিনি বলছেন যে 50% সংস্কার 1 মাসের মধ্যে করা সম্ভব। সেই হিসাবে ঐকিক নিয়ম করলে 100% সংস্কার 2 মাসের মধ্যে করা সম্ভব। যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না, যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে, আমি সংস্কার করতে চাই, তাহলে 2 মাসের মধ্যে সংস্কার হয়ে যাওয়া সম্ভব, সকল কিছু হয়ে যাওয়া সম্ভব, এতদিনের মধ্যে ইলেকশনও হয়ে যাওয়া সম্ভব। আমার ধারণা বিএনপি ইলেকশন একটু পিছাতে চায়, সেই জন্য নানা ধরনের বাগরা তারা বাজাচ্ছে এবং এই সরকারকে যতটা অসহযোগিতা করা সম্ভব ততটা অসহযোগিতা করছে। এটা হচ্ছে আমার প্রস্তাব। আপনার কাছে এই ব্যাপারে আমি শুনবো। আমি একটু আশরাফের কাছে যেতে চাই। আশরাফ ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে বিএনপি এবং জামায়াতের যে মুখোমুখি অবস্থান, সেটা আপনি পরিষ্কার করতে বলছেন। সেটা থেকে আপনি একটু জামায়াতের অবস্থানটাও যদি একটু বলতেন যে জামায়াতের আসলে এখানে কি অবস্থান নেওয়া উচিত, সেইটা একটা। আরেকটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে আনার আলোচনা দেখা গেল, আমরা নানাভাবে এইসব আলোচনা শুনলাম। সোশ্যাল মিডিয়ায় থাকা যারা আওয়ামী লীগ আমরা যাদেরকে দেখি, তারা ফিরবে কি ফিরবে না সে ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারে না। শেখ হাসিনা না থাকলে খুব বড় গলায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যে তারা এটাতে আসবেই না, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে জুলাইয়ের মিত্ররা বিবাদে জড়ায় পড়ছে, তাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন? আমাদের মনে রাখাও যে জুলাই আগস্ট বা গত 16 বছর 17 বছর নিয়ে আওয়ামী লীগের কিন্তু কোন রকম অনুতপ্ত হওয়ার আলামত নাই, বরং ডক্টর ইউনূস কতটা ব্যর্থ, তার সরকার কিছু পারতেছে না, এইসব গান গেয়ে তারা জানি কি বলতে চেষ্টা করে। আচ্ছা ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে একটু আমি খালি দর্শকদের ইয়াটা একটু শুনে রাখি যে সংস্কার ও বিচার ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেওয়া যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। আমরা তার এই বক্তব্যের প্রেক্ষিতে দর্শকদের কাছে এই অবস্থা সঠিক কিনা জানতে চেয়েছিলাম। দর্শকদের মধ্যে 70% তার বক্তব্যের সাথে একমত হয়েছেন, 30% তার বক্তব্যের সাথে একমত হন নাই, 67,000 ভোট দিয়েছেন। আশা ভাই, আমরা একটু আওয়ামী লীগকে নিয়ে কেন জুলাইয়ের মিত্রদের মধ্যে এটা হলো, এটা একটু। প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে, তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে, সমর্থকদের যে ভোট রয়েছে, এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকা ওয়াস্তে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না। অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল, 3টি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে। কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি, যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন, সেই লোক তো বন্দুক হাতে জুলাইতে রাস্তায় ছিল। কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেইমানি করছেন? আমরা 3টি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে, এবং কোনো দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে। এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এখন তার মনে হয়তো ভালো 2-1টি সংস্কার থাকতেও পারে। আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেসড। গত 7 মাসে উনি আগ বাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি, কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যে সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি। সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছিলাম। আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না, কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না। তারা কিভাবে নির্বাচিত হয়েছেন? আমি 5 তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে, এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি। 5 থেকে 8-এ বাংলাদেশে কি ঘটেছে, কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন? কাজে আমরা চাই তাদের মেয়াদ
স্বল্প হোক, নির্বাচন তারা দিক, এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় দেশ চলুক, এটা আমরা চাই না। আমরা নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে, নাহলে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন। কাজেই আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না, বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি আগ বাড়িয়ে বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কারগুলোকে করতে, অথবা জামাত অথবা জাতীয় নাগরিক পার্টিও যেন বিএনপির সাথে সুর মিলাতে পারে। আমরা বিএনপিকে ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না। মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না, আপনি নির্বাচন চান, কিন্তু বিএনপিকে এটা ক্লিয়ার করতে হবে। দেখুন পারসেপশন, খালেদ আপনি খুব ভালো জানেন, পারসেপশনটাকেই ব্যাটল করতে হয়। পারসেপশন ইজ রিয়েলিটি, রাইট? অ্যাবসলিউটলি। এইবার রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে আমি বলি, আমি ফ্যাসিবাদের উপরে যতটা পড়াশোনা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, কর্মী, শুভানুধ্যায়ী, কমান্ডাররা আমার কাছে একটি নতুন বিস্ময়। তারা অনুশোচনাও করেননি, তারা দোষ স্বীকার করেননি, তারা গণহত্যার দায় নেন না, তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে অ্যাজ ইফ পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই, তাদের গতকালকে জন্ম হয়েছে, তারা ইউনূস সরকারের সমালোচনা করেন, ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন। দেখুন এগুলোতে আমার কোনো সমস্যা নাই ফ্যাক্ট বেস হলে, কিন্তু তারা গুজব নির্ভর, তারা মিথ্যাচার করছেন। তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি। এটি আমার কাছে খুব ভয়ের, কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি, আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা, দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ। কারণ একটি মিলিটেন্ট সংগঠন, এবং যাদের এখন টাকা পয়সা আছে, আপনি জানেন 15-16 বছরে তারা প্রায় 233 কোটি টাকা নিয়েছে। কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে প্রপোজালটি বাজারে এসছে, এটি অত্যন্ত অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবে না। আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন, তিনি কিভাবে স্পিকার হয়েছেন 3 বার, তিনি কিভাবে এমপি হয়েছেন? যে সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে, অথবা সোহেল তাজ, অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছেন, এরা কি করে ভালো আওয়ামী লীগার হয়ে গেল আপনার কাছে? না, তারপর আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে। তারা শুধু বলেন যে ইউনূস সরকার ব্যর্থ, হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে, কারণ তারা দেশ চালাতে পারতেছে না, তারা 150টা কারণ আছে। দেখুন আমি খালেদ গণ অভ্যুত্থানকে মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলতে পছন্দ করি। কেননা এই ছেলেগুলো 50 জনও ছিল না জুলাই মাসের 1 তারিখে, আমি যতটুকু জানি। এরা কিন্তু, আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেভলিউশন। তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে। রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই। পরপর 3টি খারাপ নির্বাচন হওয়ার পরেও, এত মানুষ গুম খুন হওয়ার পরেও, এত অত্যাচার হওয়ার পরেও, তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে, জনগণের হাতে, ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে। এইরকম ন্যাক্কারজনক, এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোকও এখনো স্বীকার করছে না, গণহত্যার দায় নিচ্ছে না। উল্টো আপনার প্রতিদিন তারা মিথ্যাচার করছে। তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায়। এবং আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কিছু পলাতক সম্পাদক, তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম, যে তারা ইউনূস সরকারকে, আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না। উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল, সে কিন্তু ঘটনার 3 দিন পর 5 দিন পর থেকে তারেক রহমানকে জনাব, মাননীয় ইত্যাদি বলছেন। মতলবটা কিন্তু ভয়ঙ্কর।